আসসালামু আলাইকুম, শুভ সকাল। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন কক্সবাজার বিমানবন্দর রানওয়ের সমুদ্র সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে গণভবন প্রান্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জননেত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন। এই অনুষ্ঠানে আরো উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে কক্সবাজার বিমানবন্দর প্রান্তে উপস্থিত রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলী এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মোকাম্মল হোসেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান। উপস্থিত আছেন সম্মানিত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রণালয়, সংস্থা ও কক্সবাজারের বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মচারী, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি নেহরিন মোস্তফা দিশি। অনুষ্ঠানের শুরুতেই মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধাদের। শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করছি মহিয়াসী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সকল শহীদদের। এছাড়াও শ্রদ্ধাভরে স্মরণ করছি শাহাদাত বরণ করা জাতীয় 4 নেতা এবং 21শে অগস্ট 2004 সালে গ্রেনেড হামলার সকল শহীদদের। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, চেয়ারম্যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সমুদ্র সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গণভবন প্রান্তে সম্মানিত মুখ্য সচিব, অন্যান্য উপস্থিতিবৃন্দ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বেসামরিক বিমান ও পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মাহবুব আলী এমপি, সম্মানিত বিমান বাহিনী প্রধান, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, উপস্থিত গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, প্রশাসনের স্থানীয় কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশের সর্বদক্ষিণে পাহাড় পাদদেশে সমুদ্র পাড়ের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের শহর কক্সবাজার আমাদের প্রধানতম পর্যটন স্থান। ইউনেস্কো কর্তৃক পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হিসাবে স্বীকৃত এই শহরের বিমানবন্দরের রানওয়ে সমুদ্র সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মাহেন্দ্রক্ষণে আমি প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করি বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, দক্ষিণ এশিয়ার মুক্তিকামী মানুষের অসংবেদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী লক্ষ লক্ষ শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এ দেশের স্বাধীনতা। আগস্ট মাস বাঙালির সুখের মাস, স্মরণের মাস। 1975-এর 15ই আগস্টে ঘাতকের বুলেটে নিহত বঙ্গমাতা
বেগম ফজিলাতুন্নেসা, শিশু রাসেল সহ জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের এই শোকাবহ আগস্টে স্মরণ করি অনন্ত শ্রদ্ধার সাথে। শোকের মাস হলেও কক্সবাজারবাসী সহ আমাদের সবার জন্য আজ একটি ঐতিহাসিক ও গর্বের দিন। জাতির পিতা সুযোগ্য কন্যা, মানবতার মাতা, দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সমুদ্র সম্প্রসারণ কাজের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রযুক্তিগত অগ্রগতির এক নতুন ধারার উন্মোচন হলো। মুজিব বর্ষে ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে কক্সবাজারবাসীর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর তরফ হতে এক অনন্য উপহার হিসেবে এই দিন বাংলাদেশের ইতিহাসের পাতায় স্থান নেবে। মাননীয় প্রধানমন্ত্রী, কোভিড-19 নামক মহামারীর ভয়াল বলে সারা পৃথিবী জুড়ে মানবজাতি যখন এক বিপন্ন সময় অতিক্রম করছে, তখন আপনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখার দীর্ঘ 1.5 বছরের অধিক সময় এই মহামারী নিয়ন্ত্রণে আপনি যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তা আমাদেরকে করেছে অভিভূত, অনুপ্রাণিত ও বেগবান্বিত। আপনার বহুমাত্রিক চিন্তা ও বিচক্ষণ নেতৃত্ব বাংলাদেশের এভিয়েশন খাতকে এক যুগান্তকারী পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জাতির পিতার অদম্য ইচ্ছা ও স্বপ্নের সফল বাস্তবায়নের জন্য আপনার প্রত্যক্ষ দিক নির্দেশনা ও নিরলস প্রয়াসে বাংলাদেশের বিভিন্ন বিমানবন্দরের মানোন্নয়নের যে বিশাল কর্মযজ্ঞ তা ক্রমশই দৃশ্যমান হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মানোন্নয়ন, সৈয়দপুর বিমানবন্দরকে রিজিওনাল বিমানবন্দরে রূপান্তরের পদক্ষেপ সহ সকল বিমানবন্দরের সম্প্রসারণ ও আধুনিকের কাজের পাশাপাশি বাংলাদেশ বিমানের বহরকে অত্যাধুনিক বিমান দ্বারা সম্প্রসারণ ও বাংলাদেশের অন্যান্য কমার্শিয়াল এয়ারলাইন্স এবং জেনারেল এভিয়েশনের ক্রমবর্ধমান বিস্তৃতি, তা সবই এখন আমাদের অর্জনের খাতায় যুক্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রতিশ্রুত অগ্রাধিকার প্রকল্প হিসেবে ইতিমধ্যেই ওয়াইড বডি এয়ারক্রাফট দ্বারা ফ্লাইট পরিচালনার জন্য কক্সবাজার বিমানবন্দরে রানওয়ের দৈর্ঘ্য 6,775 ফিট হতে 9,000 ফিটে উন্নীত করা হয়েছে, যার ফলে কক্সবাজার হতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পথ সুগম হয়েছে। এছাড়া আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নতি করার জন্য এয়ারফিল্ড লাইটিং, ভিওআর, ডিএমই, আইএলএস স্থাপন করা হয়েছে। 2017 সালে বর্ধিত রানওয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনি এই বিমানবন্দরে বোয়িং 777 এবং 747 এর মতো সুপরিসর বিমান ওঠানামার জন্য রানওয়ের দৈর্ঘ্য 9,000 হতে 12,000 ফিটে উন্নীত করার দিক নির্দেশনা প্রদান করেন। আপনার নেতৃত্বে উন্নয়নের ধারায় কক্সবাজার বিমানবন্দর সমুদ্র সম্প্রসারণের কাজ বাংলাদেশের ইতিহাসে একটি বিরল ঘটনা হয়ে থাকবে, কারণ এই বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়েটি মূলত সমুদ্র গর্ভে মহেশখালী চ্যানেলের দিকে নির্মাণ করা হচ্ছে। সিঙ্গাপুরের চাঙ্গি, দক্ষিণ কোরিয়ার ইনচন এবং জাপানের ওসাকা অবস্থিত কানসাই বিমানবন্দরের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সমুদ্রপৃষ্ঠে জমি রিক্লেমেশন তথা মাটি ভরাট করে রানওয়ের দৈর্ঘ্য বৃদ্ধি করা হবে। ফলে এটি হবে বর্তমানে বাংলাদেশের সর্বদৈর্ঘ্য রানওয়ে, যা পর্যটকদের ভ্রমণের জন্য দেশি বিদেশি বিমান সংস্থা সুপরিসর এয়ারক্রাফট এই বিমানবন্দরে নিরাপদে ওঠানামা করতে পারবে। এই প্রকল্পটি 33 মাস সময়ে বাস্তবায়ন করবে চীনা ঠিকাদার কোম্পানি সাংজিয়াং ইচাং ওয়াটারওয়ে ইঞ্জিনিয়ারিং ব্যুরো এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন। চুক্তি মোতাবেক মে 2024-এর মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথার তারিখ নির্ধারণ থাকলেও নির্ধারিত সময়ের আগে অর্থাৎ 2023-এর শেষাংশে সম্পন্ন করার পরিকল্পনা ও কার্যপ্রণালী ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। এই বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ব্যয় বাংলাদেশের সরকারের নিজস্ব তহবিলাতে সংকলন করা হবে। এই প্রকল্পের আওতায় রয়েছে ভূমি উন্নয়ন তথা সমুদ্রপৃষ্ঠে জমি ভরাট, রানওয়ে বৃদ্ধিকরণ, রানওয়ে টার্নিং প্যাড, শোল্ডার ওভাররান, সার্ভিস রোড নির্মাণ, বাঁধ রক্ষাকরণ, ড্রেনেজ সিস্টেম, এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং, অ্যাপ্রোচ লাইটিং সহ যাবতীয় উন্নয়ন কার্যক্রম। এই কাজ সমাপ্ত হলে আন্তর্জাতিক মর্যাদা প্রাপ্ত এই কক্সবাজার বিমানবন্দর মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে আকাশপথে যোগসূত্র স্থাপনে একটি হাব হিসাবে বিদেশি পর্যটক ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সমর্থন হবে, যা হবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির পিতার স্বপ্নের সফল বাস্তবায়ন। মাননীয় প্রধানমন্ত্রী, এজন্য আপনাকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। পরিশেষে এই প্রকল্প বাস্তবায়নে চীনের ঠিকাদার
প্রতিষ্ঠানসমূহ, সংশ্লিষ্ট পরামর্শক, প্রকৌশলী ও অন্যান্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বিশাল এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে আমি নিজেও গর্ববোধ করছি। সকলে একসাথে কাজ করে গুণগত মান রক্ষা করে কাজটি যথাসময়ে সম্পন্ন করার অঙ্গীকার করছি মাননীয় প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ডিজিটাল ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্বোধনের সানুগ্রহ সম্মতি প্রদান করায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণ ঢালা শুভেচ্ছা। মহান আল্লাহ তাআলার দরবারে আমি আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ডিজিটাল প্ল্যাটফর্ম ও ইলেকট্রনিক মিডিয়ায় যারা এই অনুষ্ঠান দেখছেন এবং সম্মানিত অতিথিবৃন্দ যারা সশরীরে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে মান বৃদ্ধি করছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আবারও 15ই আগস্টে নিহত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে, অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুকে বিশ্ব রাজনীতিতে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। স্বাধীনতা পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত দেশের সাথে সঙ্গতি রেখে বাঙালি জাতিকে প্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার সূচনা করেছিলেন। পরবর্তীতে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে তুলে নেন দেশ গড়ার দায়িত্ব। তার বলিষ্ঠ নেতৃত্বে ও সুচিন্তিত দিক নির্দেশনায় অন্যান্য খাতের ন্যায় এভিয়েশন খাতেও শুরু হয় উন্নয়নের বৈপ্লবিক পরিবর্তন। সম্মানিত সুধীমণ্ডলী, এখন পরিবেশিত হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এভিয়েশন সম্পর্কিত কর্মকাণ্ডের সংক্ষিপ্ত ভিডিও চিত্র। বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের আহ্বানে মুক্তির সংগ্রাম রূপ নেয় স্বাধীনতার সংগ্রামে। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতির জনকের অবিসংবাদিত নেতৃত্বে মুক্তিযুদ্ধের পর একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। সোনার বাংলা গড়ার স্বপ্ন বুকে নিয়ে দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি শুরু করেছিলেন দ্বিতীয় যুদ্ধ। তার দূরদর্শিতায় 1972 সালে গোড়াপত্তন হয় আজকের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং জাতীয় পতাকা বাহক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। 1975-এর 15ই আগস্ট থমকে যায় সোনালী স্বপ্ন। ঘাতকের ষড়যন্ত্রে শহীদ হন বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ পরিবারের সদস্যবৃন্দ। বিদেশে থাকায় বেঁচে যান কেবল বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। বাধ্য হয়েছিলেন নির্বাসিত জীবন বেছে নিতে। ঘোর অমানিসায় পতিত হয় বাঙালি জাতি। নেতৃত্ব শূন্য হয়ে পড়ে দেশ, থমকে যায় উন্নয়নের চাকা। বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শাহাদত বরণকারী সদস্যদের প্রতি শোকের মাসে আমাদের বিনম্র শ্রদ্ধা। প্রতীক্ষার দীর্ঘ প্রহর শেষ হয় এক সময়। 1981-র 17ই মে প্রিয় নেতার প্রিয় কন্যা নতুন দিনের কাণ্ডারি 6 বছর পর নিজ দেশে ফিরে এলেন। দেশ তখন স্বৈরাচারের পদতলে। গণতন্ত্র ফিরিয়ে আনতে জনতার হাতে হাত মিলিয়ে সংগ্রাম শুরু হলো। স্বৈরাচার নিপাতিত হয়ে মুক্তি পেল গণতন্ত্র। শেখ হাসিনা দেশ গড়ার দায়িত্ব নিলেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের সফল বাস্তবায়নে আমরা পেলাম এক অনন্য সাধারণ নেতা। তার দূরদর্শিতা, সফল পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের বিস্ময় উন্নয়নের রোল মডেল। তার সুচিন্তিত পরিকল্পনা আর সুনিপুণ নেতৃত্বে দেশের অন্যান্য খাতের মতো এভিয়েশন খাতেও উন্নয়নের বিশাল কর্মযজ্ঞ চলছে অবিরাম।
বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাংগঠনিক কাঠামোতে আনা হয়েছে বৈপ্লবিক পরিবর্তন। আইক্যাওয়ের সেফটি ওভারসাইট কার্যক্রম সম্পাদনে বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রথম সারিতে অবস্থান করছে। বর্তমানে 17টি এয়ার অপারেটর, 61টি উড়োজাহাজ ও 32টি হেলিকপ্টার নিয়ে আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী ও পণ্য পরিবহন করছে। বঙ্গবন্ধুর হাতে গড়া জাতীয় পতাকা বাহক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা অত্যাধুনিক সুপরিসর বোয়িং 787 উড়োজাহাজ সহ 21টি বিমানের 16টি নিজস্ব, যার সবগুলো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের উদ্যোগেই ক্রয় করা হয়। এভিয়েশন খাতে সুপরিকল্পিত অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্যবিধি মেনে দ্রুত গতিতে এগিয়ে চলেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3, সিলেট টার্মিনাল সহ অন্যান্য বিমানবন্দরের সম্প্রসারণ এবং উন্নয়নের কার্যক্রম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চত্বরে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধু মুরাল। ঢাকা বিমানবন্দরে স্থাপিত হয়েছে মুজিব কর্নার, যেখানে দেশি বিদেশি যাত্রীরা জাতির জনকের জীবন ও কর্ম সম্পর্কে জানতে পারবেন। আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের ধারাবাহিকতায় কক্সবাজার বিমানবন্দর রানওয়ের সমুদ্রে সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনের জন্যই আজকের এই অনুষ্ঠান। 2017 সনে মাননীয় প্রধানমন্ত্রী রানওয়ে 6775 ফিট থেকে 9000 ফিটে উন্নীত করার মাধ্যমে কক্সবাজার হতে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের পথকে সুগম করেন। সমুদ্রবক্ষে রানওয়ে নির্মাণ দেশের ইতিহাসে এই প্রথম। পরিকল্পনা অনুযায়ী 2023 সালে চলমান রানওয়ে সম্প্রসারণের কাজ শেষে 10,700 ফিটে উন্নীতকরণে যে কোনো উড়োজাহাজ পূর্ণ ক্ষমতায় ফ্লাইট পরিচালনায় সক্ষম হবে। কক্সবাজার রানওয়ে সম্প্রসারণ প্রকল্পটি মোট 13টি ধাপে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। বর্তমানে প্রতি বছর বিপুল সংখ্যক যাত্রী এই বিমানবন্দরের সেবা গ্রহণ করেন, যা এই নতুন প্রকল্পের সফল সমাপ্তির শেষে অনেক গুণ বৃদ্ধি পাবে। মুজিব বর্ষের অঙ্গীকারে মাননীয় প্রধানমন্ত্রী যথাযথ দিক নির্দেশনায় বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বদ্ধপরিকর। মুজিব বর্ষে হোক শপথ, আকাশ চলাচল রাখব নিরাপদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ মোকাম্মেল হোসেন, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কক্সবাজার বিমানবন্দর রানওয়ের সমুদ্রে সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী এমপি, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, সম্মানিত প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আগস্ট আমাদের জাতীয় জীবনের এক শোকাবহ মাস। আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু পরিবারের সদস্য সহ 15 আগস্টের সকল শহীদদের। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধের 30 লক্ষ বীর শহীদ ও 2 লক্ষ মা বোন, যাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি প্রিয় স্বাধীনতা। সুধীমণ্ডলী, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ জাতি গঠনের, বাংলাদেশকে সোনার বাংলাদেশে পরিণত করার। 75-এর সেই ভয়াবহ কাল রাতে
খুনিরা বঙ্গবন্ধুকে আমাদের মাঝ থেকে ছিনিয়ে নিতে পারলেও তার স্বপ্নকে, আদর্শকে ছিনিয়ে নিতে পারেনি। মাত্র 3.5 বছরের শাসনামলে তিনি উন্নয়নের প্রতিটি ক্ষেত্র চিহ্নিত করে দেশের অগ্রগতির ভিত প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে তিনি জন্ম দিলেন বাংলাদেশ বিমান এবং বিমান চলাচলের অন্যতম সম্মিলন স্থল বিমানবন্দর। দেশ স্বাধীনের পর আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে চলার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের উন্নয়ন কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আকাশপথে যোগাযোগের উৎকর্ষতার কার্যক্রম এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিমান চলাচল অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন সাধন, উন্নয়ন ও আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অত্যাধুনিক 3rd টার্মিনাল নির্মাণ করে যাত্রী পরিবহন ক্ষমতা পূর্বের তুলনায় 2.5 গুণ বৃদ্ধি এবং কার্গো পরিবহন ক্ষমতা প্রায় 3 গুণ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ক্ষমতা বৃদ্ধি করে সুপরিসর উড়োজাহাজ উড্ডয়ন অবতরণ নিশ্চিত করা হয়েছে। সিলেটে সর্বাধুনিক প্রযুক্তিতে নতুন টার্মিনাল ভবন নির্মিত হচ্ছে। সৈয়দপুর, রাজশাহী ও যশোর বিমানবন্দরের সুদৃশ্য টার্মিনাল নির্মাণ করে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধি ও রানওয়ের ক্ষমতা বৃদ্ধির কার্যক্রম চলছে। কক্সবাজার বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে দেশের 4র্থ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের জন্য নতুন টার্মিনাল ভবন নির্মাণ সহ সৌন্দর্য ও নান্দনিকতা বৃদ্ধির জন্য রানওয়ে 9000 ফুট থেকে বাড়িয়ে সমুদ্রের প্রান্ত ঘেঁষে 10,700 ফুটে উন্নীত করা হচ্ছে। এতে বিমানবন্দরে চলাচলকারী যাত্রীরা সমুদ্রের সন্নিকটে রানওয়েতে উড্ডয়ন অবতরণকালে এক অভূতপূর্ব অভিজ্ঞতা ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নির্দেশনায় বাস্তবায়ন হচ্ছে বিমানবন্দরের নান্দনিক সৌন্দর্য। সকলের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সুধী মণ্ডলী, পর্যটন শিল্পে বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ। স্বাধীন বাংলাদেশের প্রকৃতির সৌন্দর্য অভ্যন্তরীণ পর্যটনকে সমৃদ্ধ করে আন্তর্জাতিক অঙ্গনে তা ছড়িয়ে দেওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন বঙ্গবন্ধু। আমাদের পর্যটন পণ্যের বিচিত্রতা বিশ্বের অন্য অনেক দেশের থেকে সমৃদ্ধ। সাগর, পাহাড়, উপকূলবর্তী দ্বীপ আর ইউনেস্কো স্বীকৃত বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত নিয়ে দেশের প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজারের সুযোগ রয়েছে আঞ্চলিক পর্যটন হাবে পরিণত হওয়ার। ভৌগোলিক অবস্থান বিবেচনায় কক্সবাজার বিমানবন্দর প্রাচ্য ও পাশ্চাত্যের যোগসূত্র হিসেবে কাজ করবে। দেশীয় পর্যটকের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকদেরও দৃষ্টি আকর্ষণ করবে কক্সবাজার। কক্সবাজার বিমানবন্দর রানওয়ের সমুদ্রের সম্প্রসারণের এই নান্দনিক কার্যক্রম পর্যটন বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি কর্মসৃজনেও ভূমিকা রাখবে দেশের অর্থনৈতিক উন্নয়নে। সুধী মণ্ডলী, জাতির পিতার স্বপ্ন ও দর্শন আজ বাস্তবায়িত হচ্ছে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের কর্মযজ্ঞে আরো বেশি সক্রিয়ভাবে অংশগ্রহণের এখনই শ্রেষ্ঠ সময়। আমরা সকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার এবং একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার করছি। পরিশেষে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে ও অনলাইনে সংযুক্ত থেকে আমাদের উন্নয়ন অগ্রযাত্রায় অংশীদার হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাই এই প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত সকল কর্মীকে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সচিব মহোদয়। এবার বক্তব্য রাখবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলী এমপি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, গণভবন প্রান্তে উপস্থিত সম্মানিত মুখ্য সচিব, সম্মানিত সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার প্রান্তে উপস্থিত সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষভাবে উপস্থিত আমাদের বিমান বাহিনীর সম্মানিত প্রধান সহ সামরিক এবং বেসামরিক নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, শুভ সকাল। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সংযুক্ত থেকে এই অনুষ্ঠানটিকে মহামান্বিত করায় বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি
জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জননেত্রীর এই উপস্থিতি আমাদের করেছে অনুপ্রাণিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০০তম জন্মবার্ষিকী, মুজিব বর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর মহেন্দ্রক্ষণে আমি বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ ১৯৭৫ সনের ১৫ই আগস্ট যারা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করি সেই ৩০ লক্ষ শহীদ যাদের চরম আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ এবং ২ লক্ষ মা বোন যাদের সম্ভ্রমের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। সমবেত সুধীবৃন্দ, গৌরব উজ্জ্বল মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভের পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে এভিয়েশন শিল্পের যাত্রা শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। ১৯৭২ সালের রাষ্ট্রপতির ১২৬ নম্বর আদেশে প্রতিষ্ঠা করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুদ্ধে ক্ষতবিক্ষত দেশে বিমানবন্দরগুলোকে পুনর্গঠনে হাত দেন তিনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূল্যবোধ ও তার কালজয়ী উন্নয়ন দর্শন বাংলাদেশের আজকের বিস্ময়কর উন্নয়ন অগ্রযাত্রার অনুপ্রেরণার উৎস। জননেত্রী শেখ হাসিনার হাতে বাস্তবায়িত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার কাজ। আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা অর্জন করেছি উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পূর্ণ যোগ্যতা। সারা বিশ্বে বাংলাদেশ এখন এক উন্নয়ন বিস্ময়ের নাম। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের এভিয়েশন খাতকে গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কাজ করেছে বর্তমান সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্ব ও নির্দেশনায় দেশের এভিয়েশন খাত বিকশিত হয়ে উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে বাড়ছে দেশের আকাশপথে সংযোগের পরিধি। সারা দেশে বিমান পরিবহন, অবকাঠামোর যুগোপযোগী উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রী সেবা বৃদ্ধি, কারিগরি ও জনদক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ও সুষ্ঠু বিমান চলাচল, সর্বোপরি সম্মানিত যাত্রী সাধারণের ভ্রমণকে আকাশপথে উপভোগ্য ও আনন্দময় করার লক্ষ্যে উন্নয়ন কাজ চলমান রয়েছে। এরই অংশ হিসেবে দেশের সকল বিমানবন্দরে উন্নয়ন নানাবিধ প্রকল্প ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং করোনার মতো এই মহামারীর মধ্যেও সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক 3rd টার্মিনাল নির্মাণ, সিলেটে উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শক্তি বৃদ্ধিকরণ, বিমানবন্দর সমূহের নিরাপত্তা আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, সর্বাধুনিক রাডার স্থাপন এবং কক্সবাজার ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার মতো যুগান্তকারী উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রী সমুদ্র, পাহাড় আর প্রকৃতির অপরূপ সৌন্দর্যের আধার কক্সবাজারকে জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরিবেশ সুরক্ষার মাধ্যমে শিল্পের উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি যখন সারা পৃথিবী জুড়ে সচেতনতা সৃষ্টি হয়নি, তখনই তা নিয়ে ভেবেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই প্রথম দেখিয়েছেন উন্নয়ন ও প্রকৃতির সুরক্ষা পাশাপাশি পথ চলতে পারে। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব থেকে রক্ষা, পরিবেশের সুরক্ষা, সৌন্দর্য বৃদ্ধি ও পর্যটককে আকৃষ্ট করার জন্য ১৯৭২ সালেই কক্সবাজারে ১০০ একর জমিতে তৈরি করেছেন ঝাউবন। জাতির পিতার সুযোগ্য কন্যা হিসেবে দেশের মানুষ গণতন্ত্র উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ও বনায়নের মাধ্যমে সবুজ প্রকৃতি রক্ষায় লড়াই করেছেন আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তন রোধ ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় লাভ করেছেন জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ। জাতির পিতার অসমাপ্ত কাজ আজ পূর্ণতা লাভের পথে এগিয়ে যাচ্ছে আপনার গতিশীল নেতৃত্বে, আপনারই হাতে। কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন নগরী, আঞ্চলিক পর্যটন হাবে পরিণত করার জন্য আপনি নির্মাণ করেছেন অনিন্দ সুন্দর মেরিন ড্রাইভ সড়ক, স্থাপন করেছেন কক্সবাজারের গুন্দুম পর্যন্ত রেল লাইন,
বাকখালী নদীর উপর দৃষ্টিনন্দন সেতু এবং কুরুশকুলো তৈরি হচ্ছে শেখ হাসিনা টাওয়ার সহ আধুনিক পর্যটন অঞ্চল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় নির্দেশনা অনুযায়ী কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করার কাজ চলমান রয়েছে। আন্তর্জাতিক বিমান চলাচল রুটে অবস্থিত হওয়ায় এই বিমানবন্দর এয়ারক্রাফট রিফিউলিং সেন্টারে পরিণত হওয়ার রয়েছে উজ্জ্বল সম্ভাবনা। সেই সম্ভাবনাকে মাথায় রেখে আপনার নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে এই বিমানবন্দরের রানওয়ে প্রশস্ততা 120 ফুট থেকে 200 ফুটে এবং দৈর্ঘ্য 6000 ফুট থেকে 9000 ফুটে উন্নীত করা হয়েছে। সমাপ্ত হয়েছে বিমানবন্দরের রক্ষাবাদ নির্মাণের কাজ। 10,000 বর্গমিটার আয়তনের আন্তর্জাতিক মানের যাত্রী টার্মিনাল নির্মাণের কাজও 57% সমাপ্ত হয়েছে। আপনার নির্দেশনা অনুযায়ী কক্সবাজার বিমানবন্দর হতে রাত দিন 24 ঘন্টা ফ্লাইট পরিচালনার জন্য এয়ারফুল গ্রাউন্ড লাইটিং সিস্টেম স্থাপনের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন শুধু ক্যালিব্রেশন এবং কমিশনের কাজ বাকি। এই কাজ সম্পন্নের পর আমরা আশা করছি অচিরেই বিমানবন্দর হতে রাতে ফ্লাইট পরিচালনা শুরু করতে পারব। দেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য কক্সবাজার বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করার জন্য রানওয়ের সম্প্রসারণ কাজটি অত্যন্ত সময় উপযোগী ও জরুরি। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত রানওয়েটির দৈর্ঘ্য 9000 ফুট থেকে 10,700 ফিটে উন্নীত করার সমাপ্তির পর এতে পূর্ণ বোঝাই করা অবস্থায় সুপরিসর বিমান উড্ডয়ন অবতরণ নিশ্চিত হবে। যাত্রী পরিবহন ক্ষমতা, ফ্লাইট পরিচালনার সংখ্যা ও আন্তর্জাতিক কার্গো পরিবহনের সক্ষমতা বৃদ্ধি পাবে। ফলে কক্সবাজারে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটকের চলাচল বৃদ্ধির পাশাপাশি এই অঞ্চলে স্থানীয় জনগণ বিশ্বের বিভিন্ন দেশে সহজে যাতায়াত করতে পারবে। সমুদ্র থেকে ভূমি উদ্ধারের মাধ্যমে রানওয়ে নির্মাণের ফলে বিমান উড্ডয়ন এবং অবতরণের সময় যাত্রীরা অবলোকন করতে পারবেন সাগরের নীল জলের সুন্দর রূপ, যা তাদের ভ্রমণের অভিজ্ঞতায় যোগ করবে রোমাঞ্চকর অনুভূতি। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার হাত ধরে যাত্রা শুরু করে দেশের এভিয়েশন শিল্প বিকশিত হয়েছে আপনার গতিশীল নেতৃত্বে। আপনার আগ্রহ, ঐকান্তিক ইচ্ছা ও দূরদর্শী নেতৃত্বের স্পর্শে দ্রুত বদলে যাচ্ছে এই খাতের চিত্র। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে একটি ডাকোটা উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ আপনার বদান্যতায় 21টি অত্যাধুনিক ও তারুণ্যোদ্দীপ্ত উড়োজাহাজ সমৃদ্ধ বহরের অধিকারী। আপনার সদয় নির্দেশনায় বিমান বহরের সর্বাধিক আধুনিক প্রযুক্তির 6টি ড্রিমলাইনার সহ 12টি বোয়িং ও 3টি -8 সহ সর্বমোট 15টি উড়োজাহাজ সংযুক্ত হয়েছে। আমরা ভাগ্যবান যে আমরা আপনার বহুমাত্রিক ও প্রজ্ঞাময় নেতৃত্বের ছায়ায় কাজ করার সুযোগ পেয়েছি। এভিয়েশন খাত, বিমান ও পর্যটন আপনার স্নেহের পরশে ধন্য। আমাদের আশা এভিয়েশন, বিমান এবং পর্যটন সবসময় আপনার মমতার পরশে সিক্ত হবে। বাংলাদেশ পরিণত হবে আন্তর্জাতিক এভিয়েশন হাবে। পরিশেষে আজকের অনুষ্ঠানে সংযুক্ত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি আবারও সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রাক্কালে উন্নয়নশীল দেশে উত্তরণের মাধ্যমে বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। এই দীপ্ত অগ্রযাত্রার মূল কাণ্ডারী তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মানিত সুধীমণ্ডলী, এ পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান বক্তব্য প্রদান ও কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সমুদ্রে সম্প্রসারণ কাজে শুভ উদ্বোধন ঘোষণার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সহকর্মীবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম।
কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এবং ডিজিটাল মাধ্যমে সংযুক্ত সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আগস্ট মাস আমাদের শোকের মাস। আমি প্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি যার নেতৃত্বে আমরা একটি রাষ্ট্র পেয়েছি, জাতি হিসেবে মর্যাদা পেয়েছি, আমাদের মহান নেতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। সারা জীবন সংগ্রাম করেছেন এই বাঙালির জন্য, বাংলাদেশের জন্য, বাঙালির আর্থসামাজিক উন্নয়নের জন্য। ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণ করেছেন আমার মা বেগম ফজলতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা, লেফটেন্যান্ট শেখ জামাল মুক্তিযোদ্ধা এবং আমার ছোট্ট 10 বছরের ভাই রাসেল। আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা। আবার সেই একই সাথে আমাদের পরিবারের আরও অনেক সদস্য 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে চিরতরে তারা হারিয়ে গেছেন। আজকের দিনে আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতির পিতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে যারা বাংলাদেশের মানুষের মুক্তি এনেছিল এবং স্বাধীনতা অর্জন করেছিল সেই সকল শহীদদের প্রতি এবং আমার পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্যাতিত আমার মা বোনদের প্রতি। এই আগস্ট মাসের 21শে আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাত বরণ করে আইভি রহমান সহ আওয়ামী লীগের 22 জন নেতাকর্মী। আমি তাদের কথা স্মরণ করি। বাংলার মানুষের মুক্তি অর্জনে সংগ্রামের পথে অনেক মানুষ আত্মত্যাগ করেছে। আজকের দিনে তাদেরকেও আমি স্মরণ করছি, কারণ তাদের এই অবদানের জন্যই আমরা দেশকে ফিরে পেয়েছি, গণতন্ত্রকে ফিরে পেয়েছি, আর যে কারণে দেশের উন্নয়ন করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। কারণ জাতিপিতা একটা স্বপ্ন নিয়েই এই দেশকে গড়তে চেয়েছিলেন এবং তার স্বাধীনতা অর্জনের পিছনে লক্ষ্যই ছিল বাংলাদেশটা উন্নত সমৃদ্ধ হবে এবং বিশ্বের বুকে মর্যাদার সাথে মাথা উঁচু করে দাঁড়াবে। কিন্তু মুক্তিযুদ্ধে বিজয়ের পর মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন, হাতে সময় ছিল না, সময় দেয়নি। কিন্তু এই 3.5 বছরের মধ্যে বাংলাদেশকে একটা স্বল্পোন্নত রাষ্ট্র হিসেবে তিনি প্রতিষ্ঠা করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু এরপরে যারা অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে এবং মার্শাল জারি করে ক্ষমতা দখল করে একের পর এক যে ক্ষমতা দখলের পালা 21টা বছর এদেশের মানুষের জীবন থেকে হারিয়ে যায়। 21টা বছর এদেশের মানুষের জীবনের কোনো উন্নয়নের দিকে যারা ক্ষমতা এসেছে তা তাকায়নি। ক্ষমতা তাদের কাছে ভোগের বস্তু ছিল, লুটপাটের জায়গা ছিল, নিজেদের আখের গোছানো ছিল। কিন্তু বাংলাদেশের মানুষ যে অবহেলিত, সেই অবহেলিত থেকে যায়। বাংলাদেশ যতটুকু জাতির পিতা করে গিয়েছিলেন তার থেকেও পিছনে নিয়ে যাওয়া হয়। কিন্তু তিনি যদি বেঁচে থাকতেন, আজকে আমাদের 50 বছর পূর্তি, আমরা স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে পালন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ এবং তার 101তম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি। আমি বিশ্বাস করি যে জাতির পিতা যদি আমাদের মাঝে বেঁচে থাকতেন, 40 বছর আগে এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে উঠত। 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকার আসে, তখন থেকে আমরা আবার উন্নয়নের পথে যাত্রা শুরু করি। আজকে আমাদের বাংলাদেশ বিমান স্বাধীনতার পরপরই মুজিবনগর সরকার এই বাংলাদেশ বিমান বাংলাদেশে এয়ারলাইন্স প্রতিষ্ঠা করে। জাতির পিতা 10ই জানুয়ারি তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে আসেন। ফিরে আসার পরেই তিনি দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করেন
এবং বিমান বাংলাদেশ এর সার্বিক উন্নয়নের জন্য তিনি বিভিন্ন পদক্ষেপ হাতে নেন। বাংলাদেশ বিমানে প্রথমে এয়ার বাংলা ইন্টারন্যাশনাল নামে পরিচিত ছিল, কিন্তু পরবর্তীতে এটা বাংলাদেশ বিমান তিনি নাম দিয়েছিলেন। এবং এর লোগো তৈরি করবার জন্য আমাদের বিশিষ্ট শিল্পী কামরুল হাসান, আমাদের জয়নাল আবেদিনের নেতৃত্বে কামরুল হাসান সহ আরও কয়েকজন আমাদের শিল্পী, তাদেরকে দিয়ে তিনি একটি কমিটি করে দিয়েছিলেন। এবং এই কমিটির মাধ্যমেই কিন্তু আমাদের এই বিমানের লোগো থেকে শুরু করে বিমানের ভিতরে সমস্ত ডিজাইন সব কিছু তারা করে দিয়েছিলেন। বা সব বলতে গেলে সমস্ত কিছু করার সময় তিনি কিন্তু জাতির পিতা একটা বিষয় ছিল যে তিনি কারা এ ব্যাপারে পারদর্শী, কারা করতে পারে এবং বাংলাদেশের জন্য যেন একটা সুচিন্তিত লোগো হয় বা সেইভাবে প্ল্যান প্রোগ্রাম করা হয়, সেই ব্যবস্থা তিনি নিয়েছিলেন। এবং সেই সময় আমাদের একদিকে তিনি যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলছেন, অপরদিকে আমাদের বাংলাদেশ বিমান চালানোর জন্য তিনি, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলা খাদ্য ছিল না, তারপরেও বন্ধু প্রতিম দেশগুলি যারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল তাদের সাথে নিয়ে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং 12টি উড়োজাহাজও সংগ্রহ করা হয়। এবং বিভিন্ন দেশে যেমন সিলেট, চট্টগ্রাম, যশোর, ঈশ্বরদী, কক্সবাজার, লন্ডন, কলকাতা, ব্যাংকক, দুবাই, কাঠমান্ডু বিভিন্ন জায়গায় কিন্তু চালু করেন। রেঙ্গুন, আবুধাবি ও মুম্বাই রুটে ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছিলেন। যা এরপরে আমাদের দেশের আসলে কোনো উন্নতি হয়নি। আমি মানে একটা কথাই বলবো, আপনারা যদি কেউ একটু স্মরণ করেন 96 সালে আওয়ামী লীগ সরকার গঠন করে 21 বছর পর, তার পূর্বে যারা ক্ষমতায় ছিল যে 21টা বছর, ঢাকা এয়ারপোর্টের কথা যদি চিন্তা করেন, একটু স্মরণ করে দেখবেন বা একটু পুরনো ছবি দেখবেন কি অবস্থাটা তখন ছিল। যতটুকু জাতিপিতা করে গেছেন সেটুকুই, তারপরে এটা যে কোনো উন্নতি করা যায় সেটা আর তারা কোনো রকম ব্যবস্থা নেয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব 1973 সালের 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার সদস্য পদ অর্জন করে। বাংলাদেশকে তিনি আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের সংস্থার একটা সদস্য করে দিয়ে যান। সেই সাথে নেদারল্যান্ড, আফগানিস্তান, রাশিয়া, যুগোস্লাভিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তিও স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ যতটুকু তার পক্ষে অল্প সময় করার কথা ছিল তিনি সেটা করে দিয়ে যান। এবং তিনি একটা কথা বলতেন যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা এমন, বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। কারণ আপনারা জানেন যে ইউরোপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে হলে কিন্তু সুইজারল্যান্ডের উপর দিয়ে যেতে হয় বা ভিতর দিয়ে যেতে হয়। সুইজারল্যান্ডের অবস্থানটা এরকম, একটা শান্তির দেশ। আমাদের ভৌগোলিক যে অবস্থানটা, সেই অবস্থানটা বিবেচনা করে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলতেন বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড, অর্থাৎ প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ এই বাংলাদেশ রচনা করতে পারি, সেই সুযোগটা আমাদের রয়েছে। কারণ ইন্টারন্যাশনাল এয়ার রুট আমাদের এই বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে, আর বিশেষ করে কক্সবাজারের উপর দিয়ে যাচ্ছে। আর তাছাড়া কক্সবাজারের প্রতি তার একটা আলাদা আকর্ষণ ছিল। আসলে তিনি তো জেলখানায় থাকতেন বেশিরভাগ সময়, কিন্তু যখন তিনি জেলের বাইরে থাকতেন তখন প্রতি বছর শীতকালে আমাদেরকে নিয়ে একবার কক্সবাজার বেড়াতে যেতেন। তখনকার কক্সবাজারের অবস্থা এরকম ছিল, তখন ছোট ছোট কটেজ ছিল, মাটির ঘর ছিল, সে কটেজ ভাড়া করে থাকতে হতো। এমনকি আমরা তার সঙ্গে উখিয়াতে গেছি, তখন ঘন জঙ্গল ছিল উখিয়াতে জঙ্গলের পথ বেয়ে আমাদের যেতে হয়েছে। আমরা সেখানে ডাক বাংলোতে ছিলাম, রাতের বেলা বাঘের গর্জন, সেখানে বাঘের ডাক, পাখির ডাক সবই শোনা যেত, হাতি টাতি সবই ছিল। সেখানে হাতি আসতো, বাঘের ডাক শোনা যেত, এত ঘন জঙ্গল সেখানে ছিল। যদি এখন আসে তার চিহ্ন মাত্র নেই, কিন্তু প্রতি বছর কিন্তু তিনি যেতেন।
কক্সবাজারের সামনে আপনারা যে বড় ঝাউবনটা দেখেন, সেটাও কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগেই করা। এবং এই কক্সবাজার যে সি বিচ, পৃথিবীর কোনো দেশে এত লম্বা বালুকাময় সি বিচ নাই। 80 মাইল লম্বা সি বিচ, যেটাকে আরো উন্নত করে আকর্ষণীয় করা এবং পর্যটন কেন্দ্র গড়ে তোলা তার একটা স্বপ্ন ছিল। আমরা স্পিড বোটে করে একসময় মহেশখালী যাওয়ার চেষ্টা করেছিলাম আমার আব্বার সাথেই, কিন্তু তখন হঠাৎ সাগর খুব রাফ হয়ে যায়, আমরা যেতে পারিনি। কিন্তু আমি পরবর্তীতে সব জায়গায় গিয়েছি, কুতুবদিয়া, মহেশখালী, বদরখালী থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত সব জায়গায় আমরা ঘুরেছি, এমনকি সেন্ট মার্টিনেও গিয়েছি। কাজে কক্সবাজারটা নিয়ে তার কিন্তু অনেক আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল যে একটা আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে, দেশি বিদেশি পর্যটকরা আসবে, যেটা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে আর বাংলাদেশ আর্থিকভাবে আরও স্বাবলম্বী হবে। এবং আপনারা জানেন যে সমুদ্র সীমা আইন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে করে দিয়ে যান, কিন্তু সব স্বপ্নই অধুরা থেকে যায় 15 আগস্টের পর। আর প্রশ্ন হচ্ছে যে যারা পরবর্তীতে ক্ষমতায় আসে তারা তো অনেক বড় বড় কথা বলেই এসেছিল, জাতির পিতার প্রতি অনেক উৎসাহ রটনা করেছিল এবং বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের সব চেতনাগুলি নষ্ট করেছিল। তা তো দেশের উন্নয়নে কাজ করেনি, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসই করতো না। জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এরা কেউই বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, বাংলাদেশের সাধারণ মানুষের উন্নতিতেও বিশ্বাস করে না। তাই যদি করতো তাহলে 12 বছরের মধ্যে আমরা যেটা করতে পেরেছি 21 বছরে তাহলে তারা করতে পারতো, করেনি, তারা করবে না। যাক, আমরা 96 সালে সরকারে আসার পরই প্রথম পদক্ষেপ নিই এবং আপনারা জানেন যে আমরা চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠা করি, ঢাকা আমাদের বিমানবন্দরকে আমরা উন্নত করি। 96 আগে ওখানে কোনো বোর্ডিং ব্রিজ ছিল না, আমরা যারা প্লেনে যেতাম সে যে সিঁড়ি বেয়ে উঠে আবার নিচে নেমে পায়ে হেঁটে প্লেনে উঠতে হতো, বলতে গেলে কিছুই ছিল না। কারো যদি মানে শখ থাকেও সে তখনকার ছবি টবি জোগাড় করে দেখতে পারেন কী অবস্থাটা ছিল। 96 সালে আসার পর আমরা এটা উন্নয়ন শুরু করি, এখানে কার পার্কিং থেকে শুরু করে বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে সমস্ত সম্প্রসারণের কাজ আমরা বাস্তবায়নের কাজ শুরু করি। যদিও আমরা শেষ করে যেতে পারিনি, তাই হয়তো পাথর লাগাতেও পারিনি, উদ্বোধনও করতে পারিনি। আমার পরবর্তী সরকার খালেদা জিয়া সেই পাথর লাগায়, কিন্তু কাজটা কিন্তু আওয়ামী লীগের নেওয়া, আওয়ামী লীগের করা। যাই হোক, আমরা দ্বিতীয়বার যখন সরকারে আসি তখন থেকে আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিই যে কিভাবে আমাদের এই এয়ারপোর্টকে আরও উন্নত করা যায়, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। 2008-এর নির্বাচন যখন হয়, সেই নির্বাচনী আমরা ইস্তেহারে ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমরা যে কাজগুলি করছি এগুলি সবই আমাদের নির্বাচনী ইস্তেহারে কিন্তু আমরা দিয়েছি। তাছাড়া আমরা সরকার আসার পরে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হাতে নিই। আমাদের দীর্ঘমেয়াদী কতগুলি পরিকল্পনা, যেমন প্রেক্ষিত পরিকল্পনা আমরা নিয়েছি 2010 থেকে 2020, এরপর আমরা 2021 থেকে 2041 বাংলাদেশ কেমন হবে তার একটা রূপরেখা আমরা তৈরি করে দিয়েছি এবং তারই ভিত্তিতে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা আমরা যেটা 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেখানে কিন্তু আমরা উল্লেখ করেছি এবং আমাদের নির্বাচন যে ইস্তেহার আমরা দিয়েছিলাম 2018 সালের নির্বাচনে, সেই ইস্তেহারে আছে, সেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছি যে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিমানবন্দরকে আমরা উন্নত করব, ঢাকা শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল নির্মাণ, নতুন রাডার স্থাপন, জেট ফুয়েল যেন পাইপলাইনের মাধ্যমে চলে আসে, সেই পাইপলাইন নির্মাণ এবং কক্সবাজারকে আরও সুপরিসর বিমান যেন নামতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে সমস্ত পরিবহন বা যাত্রী পরিবহন যত বিমান যেন নামতে পারে, সেইভাবে কক্সবাজার এয়ারপোর্টটাকে আমরা উন্নত করব। এবং আমাদের মনে এটাই ছিল যে এটাকে আমরা একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর করব।
তাছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ তৈরি করে দেওয়া হবে। তাতে যেমন সমুদ্র জলোচ্ছ্বাস থেকে এই অঞ্চলগুলি বাঁচবে, আবার এটা দৃষ্টিনন্দনও হবে, পর্যটকদের জন্য সুবিধা, সব দিক থেকে উন্নত হবে। কিছুটা আমরা মেরিন ড্রাইভ করেছি, আরও কাজ আমরা করে যাচ্ছি। পাশাপাশি কক্সবাজার পর্যন্ত রেল লাইন করা, আপনারা জানেন রেল লাইনের কাজ শুরু হয়ে গেছে। কক্সবাজারের রাস্তাটাকেও আন্তর্জাতিক মানের উন্নত রাস্তা হিসেবেও আমরা তৈরি করে দিচ্ছি চট্টগ্রাম থেকে কক্সবাজার। তাছাড়া মহেশখালীতে আমাদের বিভিন্ন প্রকল্প, আর এই বিমানবন্দরের রানের সম্প্রসারণ বা বিমানবন্দরকে উন্নত করবার জন্য আপনারা জানেন যে 91 সালে ঘূর্ণিঝড়, সেই সময় বহু মানুষ মানে একেবারে গৃহহারা, এবং এই ঘূর্ণিঝড়ের ফলে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায় এবং এই কক্সবাজারের একটা এলাকায় এসে তারা বস্তি বানিয়ে থাকতো। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের অভিজ্ঞতাতে যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে পুনর্বাসনের জন্য এই কক্সবাজারের খুরুশকুল, সেখানে আমরা ফ্ল্যাট বাড়ি নির্মাণ করে তাদেরকে সেখানে আমরা থাকার ব্যবস্থা করে দিচ্ছি। ইতিমধ্যে বেশ কয়েকশো পরিবার গেছে, আরও বাকিদেরকে আমরা নিয়ে যাচ্ছি। পাশাপাশি ওখানে এরা শুটকি বানাতো, শুটকি বিক্রি করতো। কক্সবাজার এয়ারপোর্টে নামলেই শুটকির গন্ধ পাওয়া যেত। কাজে কিন্তু তাদেরকে আমরা খুরুশকুলে নিয়ে গেছি, সেখানে একটা শুটকির হাট, আধুনিক একটা শুটকির হাটও আমরা করে দেব, সেটাও আমাদের চিন্তা আছে। সেটাও একটু দৃষ্টিনন্দন হবে, যেন পর্যটকরা সেটাও দেখতে পারে। শুটকির গন্ধ পাবে না, কিন্তু দেখতে পারবে। সেইভাবে আধুনিক একটা শুটকি বাজারও করার ইচ্ছা আমার রয়েছে। এভাবে নানা পরিকল্পনা কিন্তু আমরা হাতে নিয়েছি কক্সবাজার নিয়ে। তাছাড়া কক্সবাজার থেকে একবার টেকনাফ পর্যন্ত এবং আমাদের সেন্ট মার্টিন, শাহপরিদ্বীপ সবগুলি যাতে উন্নত হয়, আমাদের পর্যটকদের যেন আকর্ষণ করতে পারে তার ব্যবস্থা করা। সেই সাথে সাথে সেখানে যেহেতু এই যে মানে স্যান্ডি বিচ যাকে বলে, এটা খুব কম আছে পৃথিবীতে, সেখানে আমরা বিদেশিদের জন্য স্পেশাল জোন করে দেব, যেখানে শুধু বিদেশিরা আসতে পারবে এবং তারা যেতে পারবে, তারা তাদের মতো করে যেন তারা উপভোগ করতে পারে, সেই ব্যবস্থাটাও করে দেওয়ার আমাদের পরিকল্পনা আছে। আর এই এয়ারপোর্টটা সম্প্রসারণ হলে পরে আমি মনে করি যে পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যত প্লেন যাবে, তাদের রিফুয়েলিংয়ের জন্য সব থেকে বেশি একটা সুবিধাজনক জায়গা হবে এই কক্সবাজার। কারণ এক এক সময় পৃথিবীর এক একটি জায়গা কিন্তু ওঠে, একসময় হংকং, তারপরে সিঙ্গাপুর, ব্যাংকক, এখন দুবাই, কিন্তু আমি বলতে পারি যে ভবিষ্যতে কক্সবাজারটাই হবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা খুব স্বল্প সময় এখানে এসে নামতে পারবে, রিফুয়েলিং করতে পারবে, যেতে পারবে। আর পাশাপাশি আমাদের এত চমৎকার করে আমরা কক্সবাজারকে সাজাবার পরিকল্পনা নিয়েছি, এবং সোনাদিয়াতে আমরা ইকো পার্ক করে দেব, যেটা সম্পূর্ণ ন্যাচারাল বিউটিটা থাকে, ন্যাচারাল জিনিসগুলি থাকে সেখানে। বিভিন্ন ধরনের যে জীব জন্তু বা যা কিছু আছে, সামুদ্রিক যে শামুক ঝিনুক থেকে সেরকম সামুদ্রিক যে সমস্ত স্পেসেস আছে, সবগুলি যেন রক্ষা পায়, তাই মানুষ যেন যে ওখানে উপভোগ করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। এবং মহেশখালী তখন আমাদের গভীর সমুদ্র বন্দরে রূপান্তর হয়ে গেছে এবং এটা আরও উন্নত হচ্ছে। এবং আমাদের ওখানে স্পেশাল ইকোনমিক জোনও করা হবে টেকনাফে, এবং সেই সাথে সেখানেও আমরা আরও পর্যটন কেন্দ্র করব। এভাবে অনেক পরিকল্পনা আমাদের রয়েছে। কাজে সেইভাবে আমরা এই এলাকাটাকে উন্নতি করতে চাই, কারণ কক্সবাজার জাতির খুব একটা প্রিয় জায়গা ছিল। পুরনো যারা এখনও আছেন, যে আপনারা জানেন যে প্রতি বছরই উনি জেলের বাইরে থাকলে কিন্তু প্রতি বছর একবার যেতেন, আমরাও যেতাম। যাই হোক, আমি ওইটুকু বলতে চাই যে আজকে আমরা আমাদের সার্বিকভাবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটাকে সামনে রেখে যোগাযোগের সাথে, মানে সারা বিশ্বের সাথে যোগাযোগের একটা কেন্দ্রবিন্দুতে আমরা পরিণত করতে চাই আমাদের দেশটাকে, যেটা আর্থিকভাবেও আমাদের দেশ অনেক বেশি লাভবান হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের দেশের উন্নয়নে অনেকগুলি কাজ করেছি, এবং বিমানে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার আগে যারা চলেছেন, নিশ্চয়ই তো আপনাদের মনে আছে বিমানগুলির কি দুরবস্থা ছিল। আকাশপথে যেতে যেতে পানি পড়তো, এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা ছিল না, ঝরঝরে প্লেনগুলি,
আমি আমাদের পাইলটদের বলতাম যে তাদেরকে আমাদের স্পেশাল পুরস্কার দেওয়া উচিত যে এই ধরনের প্লেন তারা চালাতে পারে, কারণ তারা এত দক্ষ। কারণ আমার একটা অভ্যাস ছিল, আমি যে বসতাম অনেক সময় ককপিটেও যেতাম, অনুমতি নিয়ে কথাও বলতাম, জিজ্ঞেস করতাম তাদের সমস্যা কী। কারণ আমাদের প্রবাসে 1 কোটির কাছাকাছি মানুষ থাকে, তারা কিন্তু আমাদের নিজস্ব প্লেন পেলেই সেখানে চড়তে চায়, তাতে যত কষ্টই হোক। কিন্তু যে অবস্থার মধ্যে দিয়ে চলতে হতো, কারণ আমি নিজে সবসময় বিদেশে গেলে আমি তো প্রায় যেতাম বিদেশে, কাজে আমার বিমানে সেই তিক্ত অভিজ্ঞতা আছে, কিন্তু তারপরে মনে হতো নিজের দেশের জাহাজে যাচ্ছে, এটাই সবচেয়ে বড় কথা ছিল। তো যাক, সেই দুঃখ দূর করবার জন্য সরকার আসার পর থেকে আমরা এ পর্যন্ত আমরা যে 2008-এ নির্বাচনে জয়ী নয় সরকার গঠন করেছি, তারপর থেকে আমরা বোয়িং কোম্পানির থেকে ড্রিম লাইনার সহ মোট 16টা অত্যাধুনিক বিমান বহরে যুক্ত করেছি। এগুলোর মধ্যে যেমন 4টি বোয়িং 777, 2টা বোয়িং 737 ও 4টা বোয়িং 7878, 2টি বোয়িং 7879 এবং 4টি -8। এই অত্যাধুনিক বিমানগুলি আমরা সংযুক্ত করেছি। আমাদের এখন প্রচেষ্টা রয়ে গেছে আন্তর্জাতিক রুটে যেখানে যেখানে আমরা যাচ্ছি আরও কয়েকটি দেশে যাওয়ার, যেমন নিউ ইয়র্ক, টরন্টো, সিডনির মতো দূরত্ব আমরা এই দূরত্বে চলার মতো আমাদের ড্রিম লাইনার আছে, বিমান আছে, আমরা সেগুলি করছি। আর বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি, তাদের সাথে আমাদের যোগাযোগটা বাড়াতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির সাথে আমাদের যোগাযোগ হলে আমাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হবে। আমরা শুধু এই পশ্চিমাদের দিকে মুখ করে থাকবো না, পাশাপাশি আমরা অন্যান্য যে সমস্ত দেশগুলি আছে আমাদের বন্ধু, সেখানেও আমাদের বিমান যাতে যায় ভবিষ্যতে আমরা সেই চেষ্টাই করব। আমরা আমাদের যে সৈয়দপুর বিমানবন্দর, এই বিমানবন্দরটাকেও আমরা উন্নত করতে চাচ্ছি। এটা একটা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে যেন উন্নত হয়, যাতে আমাদের যেমন ভুটান, নেপাল বা ভারতের কয়েকটি রাজ্য এই বিমানবন্দরটা ব্যবহার করতে পারি, সেইভাবে এটাকে একটা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে আমরা উন্নত করতে চাই। আর সিলেট সেটা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেও যেমন মেঘালয়, আসাম বা ওই অনেক ভারতের অনেক রাজ্য থেকেও তারা আমাদের এই বিমানবন্দর ব্যবহার করতে পারে। চট্টগ্রাম বিমানবন্দরটাকেও আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানেও যেমন আমাদের ত্রিপুরা থেকে শুরু করে ভারতের অনেক প্রদেশ আমাদের এটা ব্যবহার করতে পারে। আমরা সেভাবে একটা আন্তর্জাতিক সহযোগিতা তৈরি করা এবং সেভাবে উন্নত করা, সেই চিন্তা আমাদের মাথায় রয়েছে। আমরা সেভাবেই এগুলিকে অত্যাধুনিক করতে চাই। কাজে যারা বিমানে কাজ করেন তাদেরকে আমি অনুরোধ করব যে সততার সাথে, দক্ষতার সাথে এটা পরিচালনা করবেন। সিভিল এভিয়েশন নিরাপত্তা থেকে শুরু করে, মানে আমি বলবো যে একটা আন্তর্জাতিক মানের যাতে হয় সেটা আপনারা দেখবেন। তাছাড়া আমাদের হযরত শাহজালাল এয়ারপোর্টে অত্যাধুনিক 3rd টার্মিনাল তৈরি হচ্ছে, যেটা সব থেকে মডার্ন একটা এয়ারপোর্ট হিসেবে যাতে গড়ে ওঠে, আমরা সেভাবে কাজ করছি। আমি ধন্যবাদ জানাই যে এই করোনার মধ্যেও তারা কাজ করে যাচ্ছেন। কাজে আমরা সবচেয়ে দুর্ভাগ্য যে আমরা এই যে 16টা বিমান নতুন নিলাম, কিন্তু আমরা আর চালাতে পারছি না। তার কারণ হচ্ছে করোনার কারণে সমস্ত যাতায়াত বন্ধ, সব কিছু বন্ধ। এটা আমাদের জন্য সত্যিই খুব একটা দুঃখের বিষয়। তো আমরা মানে যখনই আমরা প্রস্তুতি নিলাম তখনই করোনা এসে আমাদের সব কিছু স্থবির করে দিল। তো যাই হোক, আমরা বিশ্বাস করি যে আল্লাহর রহমতে এখান থেকে আমরা মুক্তি পাব। তবে আমাদের আমি মনে করি যে আমাদের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইতিমধ্যে ক্যাটাগরি 1-এ উন্নীত হয়েছে। এটা উন্নীত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি আমরা ক্যাটাগরি 1-এ উন্নীত হতে পারবো খুব শিগগিরই। সেইভাবেই দক্ষতার সাথে কাজ করে যাচ্ছি এবং এর সঙ্গে যারা কর্মরত তারা আরও আন্তরিকতার সাথে কাজ করেন যেন আমরা ক্যাটাগরি 1 হিসেবে উন্নীত হতে পারি। তাহলে আন্তর্জাতিক অনেক জায়গায় আমরা যেতে পারবো, যাতে আমাদের প্রবাসী বাঙালিরাই সবথেকে বেশি সুবিধা হবে। আমরা প্রত্যেকটা বিমানবন্দরের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আর তাছাড়া আমাদের আমি মনে করি আমাদের আরও
বেশি কাজ করা দরকার, কারণ আমরা চাই বিমানের, এমনকি আমাদের বিমানবালাদের পোশাক সেই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থাকতে যে ডিজাইন, যে প্ল্যান যা দিয়ে গিয়েছিলেন ঠিক সেরকমই ছিল। তবে যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের বিমান যাবে, কাজে সেখানে তাদেরও একটু পরিবর্তন দরকার, পৃথিবীর সব দেশে একটু পরিবর্তন করে। তা আমরা মূল এটা ঠিক রেখে সেগুলি আমরা পরিবর্তন করে আরও আকর্ষণীয় করে দিয়েছি। সেই সাথে আমাদের আরও আকাঙ্ক্ষা আছে যে বিমান যারা চড়বেন তাদের স্বাভাবিকভাবে আমাদের বিমান যখন কোথাও যায় সেটা হয়তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কাজে সেই দিকেও আমাদের নজর রাখতে হবে। নজর রেখেই আমাদের, আর তাছাড়া এখন আধুনিক প্রযুক্তি সম্পন্ন কিন্তু বিমান এসেছে, সেভাবে আমাদের পাইলট ট্রেনিং, পাইলট তৈরি করা বা ক্রুদের তৈরি করা বা আমাদের বিমানবালাদের তৈরি করা, সেই দিকেও দৃষ্টি দিতে হবে। আমাদের যাত্রীরা এসে যেন অনেকক্ষণ বসে থাকতে না হয় সেটার ব্যবস্থা করতে হবে। এবং আপনারা জানেন যে শাহজালাল বিমান বন্দরের সাথে রেলের সংযোগ করবার জন্য একটা আন্ডারপাস করে সে সংযোগটা আমরা করতে চাচ্ছি। আমাদের যে মেট্রো রেল, আমরা ইতিমধ্যে মেট্রো রেলের কাজ আপনারা জানেন অনেকাংশে এগিয়ে গেছে। এই মেট্রো রেলের লাইনটা আমি সম্প্রসারণ করে, যেটা বাংলাদেশ ব্যাংক পর্যন্ত করার কথা, সেটা কিন্তু আমি ইতিমধ্যেই আমাদের কমলাপুর রেল স্টেশন পর্যন্ত সম্প্রসারণ করার ব্যবস্থা নিয়েছি। এখানে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যদি সম্প্রসারণ হয়ে যায় তো সেখান থেকেও যাত্রীরা সরাসরি একেবারে বিমানবন্দরে চলে যেতে পারবে, কাজে সেখান থেকে সহজেই যাতে তারা যেতে পারে সেইভাবেই মানে আন্ডারগ্রাউন্ড রাস্তা করে দিয়ে আমরা ব্যবস্থা করতে পারি। তাতে আমাদের হাজিরা যে হাউস ক্যাম্পের থেকে যাওয়া থেকে শুরু করে সব দিক থেকেই সুবিধা হবে, আর রাস্তায় চলাচল অ্যাক্সিডেন্ট কমে যাবে, অনেক সুযোগ সৃষ্টি আছে। তো সেভাবে অনেক অনেক উন্নয়নের কাজ আমাদের করতে হবে, সেটা আমরা করব। তা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি কক্সবাজারের রানওয়ে সম্প্রসারণ। এই রানওয়েটা এমনভাবে সম্প্রসারণ করতে চাই যাতে, আমি বললাম যে বিশ্বের সবচেয়ে বড় বড় প্লেনগুলি যেন নামতে পারে, রিফুয়েলিং করতে পারে বা তারা আসতে পারে, এবং আমাদের কক্সবাজার যে পর্যটন কেন্দ্র, এটাকে আরও আধুনিক সুন্দর পর্যটন কেন্দ্র আমরা করবো বিশ্বমানের, তাহলে সেখানে সকলে এসে যেহেতু আমাদের দেশটাকে উপভোগ করতে পারি। আর তাছাড়া এটা হলে পরে আমরা আর্থিকভাবে অনেক সচ্ছল হব, সেটার দিকেও আমাদের দেখতে হবে। আর একটা নতুন জিনিস আমরা করে দিচ্ছি যে আমরা সাগরের মাঝে নিয়ে যাচ্ছি রানওয়ের কিছুটা সম্প্রসারণ। আমি ধন্যবাদ জানাই যারা এখানে সাহস করে কাজ করেছেন তাদেরকে, যে অনেকের অনেক দ্বিধা ছিল, অনেকের কথা ছিল, আর আমাদের পরিবেশবিদ কিছু আছে যা কিছু পায় তার উপরে লাফ দিয়ে পড়ে, কোনো কিছু আগে মতো বুঝে টুঝে না, কিন্তু তাদের হচ্ছে প্রতিবাদ করাটাই একটা বড় কথা। তো যাও, সেগুলি সব কিছু মোকাবেলা করেই আজকে আমরা এই কাজটা, সম্প্রসারণের কাজটা শুরু করতে যাচ্ছি। তা এই রানওয়ে সম্প্রসারণে আমি মনে করি যে এটা আমরা যে ওয়াদা জনগণের কাছে দিয়েছিলাম সেটার আরও একটা ধাপ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তা এই রানওয়েটা ৯,০০০ ফুটের ছিল, এর আরও ১,৭০০ ফুট এখানে যুক্ত হচ্ছে, তার সাথে আরও বর্ধিত আকারে যেমন পেভমেন্ট, ফিল্ড লাইটিং সিস্টেম, জিওমেট্রিক ও স্ট্রাকচারাল ডিজাইন, ড্রয়িং, ডকুমেন্ট প্রণয়ন সবই করা হয়েছে। আর এখানে অনেক কাজ করতে হচ্ছে আমি জানি, সেখানে যে ভূমি উন্নয়ন করা, রানওয়ে বৃদ্ধি করা, রানওয়ে টার্নিং প্যাড, শোল্ডার, ওভাররান, সার্ভিস রোড ইত্যাদি নির্মাণ, বাঁধ রক্ষা সেটাও সুরক্ষিত করতে হবে, কারণ বে অফ বেঙ্গল এমনিতেই খুব রাফ সি অনেক বেশি, তো সেখানে আরও ভালোভাবে এটা রক্ষার কাজ করতে হবে। তাছাড়া নিরাপত্তা প্রাচীর, এয়ারফিল্ড গ্রাউন্ড লাইটিং সিস্টেম সহ সব পূর্ত কাজগুলি, এবং দেশে প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে এই যে জলভাগের উপরে আমরা রানওয়ে নির্মাণ করলাম, এটাও একটা দৃষ্টিনন্দন। আমি তো মনে করি আমাদের অনেকে এটাই দেখতে যাবে যখন এই কাজটা শেষ হবে,
কাজে সব কিছু দিয়ে চমৎকারভাবে কাজ করেছেন যারা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত এই কাজ করবার সাহস নিয়েছেন এবং কাজ শুরু করতে যাচ্ছেন, সেজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি আশা করি যে যে সময়টা আমরা নির্দিষ্ট করেছি সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন। করোনার মধ্যেও কাজ আপনারা করেছেন, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা সরকারে আসার পরে আপনারা জানেন যে বিমানকে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করবার জন্য বা নিজেদের সব যাত্রী সেবা বৃদ্ধি করার জন্য আমরা বিমান চলাচল কর্তৃপক্ষ আইন 2017 প্রণয়ন করেছি। আকাশপথে পরিবহন মন্ট্রিয়াল কনভেনশন আইন 2020 সহ বেশ কিছু আইন ও সংশ্লিষ্ট বিধিমালা ইতিমধ্যে আমরা প্রণয়ন করে দিয়েছি, যা আন্তর্জাতিক মানের হলে পরে মানুষ এগিয়ে আসবে। করোনা ভাইরাসের মাধ্যমেও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং বাংলাদেশকে আমরা জাতির পিতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি। আমি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দিয়ে যাচ্ছি, 2100 বছরের ডেল্টা প্ল্যান করে দিয়েছি। 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ হবে, সেটা আমরা করেছি। আমাদের নির্বাচনী ইস্তেহার 2008-এ আমরা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশ আমরা রূপকল্প ঘোষণা দিয়েছিলাম যে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কাজে এটাকে ধরে রেখে আমাদেরকে উন্নত দেশে এগিয়ে যেতে হবে এবং ইনশাআল্লাহ আমরা তা করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তো সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য। অনেক চিন্তা পরিকল্পনা আমাদের রয়েছে, আর বিশেষ করে কক্সবাজার নিয়ে তো আরও বেশি। কক্সবাজার হবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সি বিচ এবং পর্যটন কেন্দ্র এবং অত্যন্ত আধুনিক শহর। সেইভাবে পুরো কক্সবাজারটাকে আমরা উন্নত সমৃদ্ধ করব। সকলের সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর স্বাস্থ্য সুরক্ষা মেনে চলেন, সেটা বলেই আমি কক্সবাজার রানওয়ে সম্প্রসারণ প্রকল্পর শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের জন্য মোনাজাত পরিচালনা করবেন কারি মোহাম্মদ হাফিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ومولانا محمد صلى الله عليه وعلى آله وأهل بيته وأصحابه أجمعين اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين. আমাদের জীবনের সকল ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দিন। আমাদের প্রিয়জন যারা ইন্তেকাল করেছেন তাদেরকেও ক্ষমা করে দিয়ে জান্নাত নসিব করে দিন। বিশেষ করে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নিসা মুজিব সহ
তার পরিবারের সদস্যগণ যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। ইয়া রাব্বাল আলামিন, জাতির পিতা সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন। দেশ ও মানুষের জন্য তার সকল অবদানকে কবুল করুন। ইয়া আল্লাহ, আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দর রানওয়ের সমুদ্র সম্প্রসারণ কাজ শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীকে উত্তম যাজা দান করুন। মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোত্তম প্রতিদান নসিব করুন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে এভিয়েশন হাবে রূপান্তরিত করার জন্য যে স্বপ্ন দেখেছেন, হে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্ন সুচারুরূপে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের দেশ ও দেশের মানুষকে সমস্ত প্রকার বালা মুসিবত, বিশেষ করে করোনা ভাইরাস, ডেঙ্গু জ্বরের সংক্রমণ থেকে রক্ষা করুন। আপনার পক্ষ হতে আমাদের প্রতি খাস রহমত নাজিল করুন। আমাদের দেশের দেশপ্রেম, সততা, ঈমানকে আরো মজবুত করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশ পরিচালনায় যারা নিযুক্ত আছেন, আল্লাহ তাদের সকলকে সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন এবং আপনার পক্ষ থেকে তাদেরকে সহায়তা দান করুন। আজকের এই অনুষ্ঠানে সকল অতিথি বৃন্দকে সুস্বাস্থ্য কল্যাণময় জীবন দান করুন। হে আল্লাহ, বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমরা যেন পৃথিবীর বুকে একটি সম্মানিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুমতিক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।